ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে কি পড়ানো হবে? জি স্যার। আহ, আজকে দুইটা বিষয় আমরা দেখব, একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী আর একটা হলো রেখা বর্ণালী, মৌলের রেখা বর্ণালী। তো তড়িৎচুম্বকীয় বর্ণালী যাওয়ার আগে আমরা আহ, তড়িৎচুম্বকীয় বিষয়টা একটু বুঝবো। হ্যাঁ, তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে? তড়িৎচুম্বকীয় বিকিরণের সকল অঞ্চলের সমাবেশকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। হ্যাঁ, ক্রমসজ্জাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। তাহলে এটা আমরা এই বিকিরণ সমূহের ক্রমসজ্জা, সকল সমাবেশ, অঞ্চলের সমাবেশ, এটা আসলে কি জিনিস? হ্যাঁ, তা আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ বলতে আমরা তো তরঙ্গ বুঝি, তা তরঙ্গ নিয়ে একটুখানি ধারণা আমাদের রাখতে হবে। তা পুকুরে ঢিল ছুড়লে যে তোমরা যে ঢিলের যে শক্তিটা, এটা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে তোমরা জানো, এবং সংঘর্ষ সংঘর্ষ শক্তিটা তরঙ্গ হিসাবে গোটা পৃষ্ঠতল জুড়ে চলে যেতে থাকে। তাহলে তরঙ্গ হলো শক্তির প্রবাহ, এটা তোমরা সবাই জানো। এবং এটা একটা সুনামির সৃষ্টি হচ্ছে তার ভূমিকম্প থেকে, তার ছবি। হ্যাঁ, আমাদের পুকুরে ঢিল মারলে এটা একটা তরঙ্গ তৈরি হয় বা দুইটা তরঙ্গ তৈরি হয়, তার ছবি। এরকম অনেক নিস্তরঙ্গ পানিতে আমরা তরঙ্গ সৃষ্টি করতে পারি। তা আমরা আহ, যদি দুইটা ঢিল একই বিন্দুতে আঘাত করে তাহলে কি হবে? হ্যাঁ, একই বিন্দুতে আঘাত করে তাহলে কয়টা তরঙ্গ তৈরি হবে? দুইটা তরঙ্গ তৈরি হবে। তো এই দুইটা তরঙ্গ যদি তৈরি হয় তাকে তখন আমরা বলবো যে দুইটা তরঙ্গের বর্ণালী তৈরি হয়েছে। তা দুটি তরঙ্গ একটি বর্ণালী গঠন করবে। তো এইভাবে নানান ভাবে সৃষ্ট একাধিক ধরনের তরঙ্গের সমষ্টি হচ্ছে বর্ণালী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার না? জি স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। তোমরা ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বিকিরণও এরকম। তড়িৎচুম্বকীয় হলো এই শক্তির চলন। তড়িৎচুম্বকীয় বিকিরণ হলো তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের পারস্পরিক লম্ব ভাবে এই তরঙ্গ সৃষ্টি করে। তা আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণের ছবিগুলো একটু দেখে নিই। এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, দুইটা প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এটা হলো তড়িৎচুম্বকীয় বিকিরণের চিত্র। তা আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ আমরা তৈরি করতে পারি নানান ভাবে। তোমার হলো চার্জযুক্ত কণার বিভিন্ন ধরনের গতির মাধ্যমে তৈরি করতে পারি, তাপমাত্রা পরিবর্তন দিয়ে তৈরি করতে পারি, ক্ষেত্রের পরিবর্তন দিয়ে তৈরি করতে পারি। হ্যাঁ, আবার বজ্রপাত, এই যে বৈদ্যুতিক ক্ষেত্র পরিবর্তন করেও আমরা, এখানে দুইটা চার্জিত কণা, এখানে বিদ্যুৎ দিয়ে বা ব্যাটারি দিয়ে চার্জ দেওয়া হয়েছে, এই মাঝখানে ফাঁকা রাখা হয়েছে, এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, যেমন বজ্রপাতে আমাদের বিদ্যুৎ তৈরি হয়। এবং আলো দেখা যায়, আলো দেখা মানে তড়িৎচুম্বকীয় বিকিরণ। এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেরা সবসময় দেখে থাকি। তা বস্তুতে চার্জযুক্ত কণা থাকে, তাই বস্তু থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ সৃষ্টি হয়, এবং বস্তু দিয়েই আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণের অস্তিত্ব ধরি, আর এই বস্তুতেই তা শোষণ করানো হয়। তাহলে একটি উৎস থেকে বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে।
তাই তাদের মধ্যে পার্থক্য করার জন্য কিছু প্যারামিটার আছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, কম্পন সংখ্যা, শক্তি ইত্যাদি বিষয়। তো এদের মধ্যে সম্পর্ক আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে এবং কোয়ান্টাম তত্ত্ব দিয়ে এদের মধ্যে সম্পর্ক করা হয়েছে। এই সম্পর্কগুলো আমরা এই তিনটা সমীকরণ আমরা লিখে রাখবো। তোমরা লিখে রাখো। সি ইকুয়াল টু নিউ ল্যামডা, পি মানে ভরবেগ ইকুয়াল টু হলো এইচ বাই ল্যামডা, আর ই সমান এইচ নিউ। এই সমীকরণগুলো আমাদের সবসময় কাজে লাগবে। তাহলে আমাদের এই সমীকরণ তিনটা আমরা লিখে রাখবো। তো একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের শক্তি একটাই, কম্পাঙ্ক একটাই, ভরবেগও একটাই, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের। হ্যাঁ, একে আমরা বলবো একবর্ণী তরঙ্গ। হ্যাঁ, তো একবর্ণী তরঙ্গ কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে কি বলবে? যার তরঙ্গ দৈর্ঘ্য একটি নির্দিষ্ট, অথবা যার শক্তি একটাই নির্দিষ্ট, অথবা যার কম্পাঙ্ক একটি, অথবা যার ভরবেগ একটি, হ্যাঁ, তাকে আমরা বলবো একবর্ণী তরঙ্গ। এদের রঙও একটাই হয়। হ্যাঁ, তাহলে এখানে একটা নতুন বিষয় আমাদের সামনে আসলে দাঁড়ালো একবর্ণী তরঙ্গ। হ্যাঁ, যার বর্ণ একটা, রং একটা, কম্পাঙ্ক একটা, মানে একটা নির্দিষ্ট মানের হবে। আর তড়িৎচুম্বকীয় বর্ণালী উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন একবর্ণী তরঙ্গ সমূহের সজ্জা হলো তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে উৎস থেকে শুধু একটা আলো পাওয়া যায় না, উৎস থেকে অনেক আলো পাওয়া যায়। হ্যাঁ, সেই সবগুলো আলোর সজ্জাকে বলবো তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে একটা উৎস থেকে যতগুলো আলো পাওয়া যাবে তাদের ক্রমসজ্জা। তা ক্রমসজ্জাটা কি? ক্রমটা আমরা বিভিন্ন প্যারামিটারে ক্রম করতে পারি। আমাদের হাতে তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে, কম্পন সংখ্যা আছে, শক্তি আছে, বিভব আছে, বিভব পার্থক্য আছে, ভরবেগ আছে, ওয়েভ ভেক্টর আছে, কৌণিক বেগ আছে, বিভিন্ন রাশি আছে। এই বিভিন্ন রাশিগুলোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে আমি ক্রম সজ্জা করতে পারি। সবগুলোকে নিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে যে কোনো একটা, হয় তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে করতে পারি। আমরা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ক্রম সজ্জা করি, তবে কোনো কোনো কাজের জন্য আমরা কম্পাঙ্ক ব্যবহার করি, কখনো কখনো আমরা শক্তি ব্যবহার করি, কখনো কখনো আমরা ভরবেগ ব্যবহার করি, কখনো কখনো আমরা বিভব পার্থক্য ব্যবহার করে থাকি। তো এই ক্রম সজ্জা দুই রকম হতে পারে। একটা ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং অবস্থা হতে পারে, হ্যাঁ, যেমন কম থেকে বেশি আর কি, 2 3 4 এরকম। আবার অধক্রম হতে পারে, ডিসেন্ডিং হতে পারে, 5 4 3 2 এরকম। হ্যাঁ, কমার দিকে হতে পারে, বাড়ার দিকে হতে পারে। তা আমাদের অধক্রম, ঊর্ধ্বক্রম এই শব্দগুলো বুঝতে হবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বুঝতে হবে। আমরা সেইভাবে আমাদের এগুলিকে সাজাবো। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণের বৈশিষ্ট্য। তড়িৎচুম্বকীয় বিকিরণ হলো বিকিরণের তরঙ্গ একসাথে মিশ্রিত হয়ে থাকতে পারে। যেমন সাদা আলো হলো 350 ন্যানোমিটার থেকে শুরু করে 750 ন্যানোমিটার বলে থাকি আমরা। হ্যাঁ, কেউ কেউ আবার 400 থেকে 800 বলে, কেউ কেউ 400 থেকে 750 750 বলে। এই জন্য আমি সামনে একটা ঢেউ দিয়ে রাখছি, মানে প্রায়, হ্যাঁ, প্রায় 350 থেকে প্রায় 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো সমাবেশ। তা এরা এই যেমন এখানে লাল আলো নীল আলোর দুইটা তরঙ্গ দেখানো হয়েছে। এই দুইটা তরঙ্গ একসাথে মিশে থাকতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো তরঙ্গের বিকিরণের বিষয়, সেটা হলো যে তড়িৎচুম্বকীয় বিকিরণ শূন্যস্থানে নির্দিষ্ট বেগে থাকে। এদের বেগ নির্দিষ্ট। আমরা এটাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ধরে থাকি। আসলে মানটা হলো 39297925458 মিটার পার সেকেন্ড। এত মান তো মুখে মুখস্থ রাখতে পারে না, এই জন্য আমরা কি করি, এইটা মুখস্থ রাখি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা ওইটা লিখে রাখো, আলোর বেগ শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর মাধ্যমের প্রতিসরাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বিকিরণের বেগ কমতে থাকে। এটা তোমরা ফিজিক্সে পড়বে, আমাদের এখানে একটু আলোচনা করে নিব আমরা। তা শূন্য মাধ্যমে তো বেগ পাইলাম, এবং এর প্রতিসরাঙ্ক 1 ধরা হয় শূন্য মাধ্যমের। আর তোমার পানিতে বেগ হচ্ছে 2.2 লক্ষ কিলোমিটার আলোর বেগ।
আর কাচের মধ্যে আলোর বেগ হচ্ছে 2 লক্ষ কিলোমিটার। আর তোমার ইয়ের মধ্যে যে ডায়মন্ড, যে হীরা আছে, হীরার ভিতরে আলোর বেগ হচ্ছে 1.25 লক্ষ কিলোমিটার। মানে শূন্য চাইতে অনেক কম, প্রায় আড়াই আড়াই গুণ কম হচ্ছে না। তাহলে হীরার মধ্যে আলোর বেগ সবচেয়ে কম। তাহলে বেগ কম হলে তো কম্পাঙ্ক কমে না, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে আর কি, যেহেতু বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়, এই জন্য তোমার আলোর বেগ কমে যায়। তড়িৎচুম্বকীয় বর্ণালীর বিস্তৃতি, এটা আমাদের একটু জানতে হবে, কত বিস্তৃতি আমাদের। তো তত্ত্বীয়ভাবে তড়িৎচুম্বকীয় বিকিরণের দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, প্ল্যাঙ্ক দৈর্ঘ্য হতে শুরু করে বিশ্বের ব্যাসের সমান পর্যন্ত হতে পারে। এটা তত্ত্বীয়ভাবে। আর বিকিরণের বিভিন্ন অঞ্চল আমরা এখন পর্যন্ত ফেমটোমিটার থেকে শুরু করে কয়েক শত কিলোমিটার পর্যন্ত আমরা কাজে ব্যবহার করছি, আমাদের কাজে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কত, বিস্তৃতি কত যদি কেউ বলে, তাহলে কি বলবো তোমরা? এটা কোনো সীমা আছে? তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি সর্বনিম্ন কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে? হ্যালো ইসলাম, ইন্টারনেটের বিল তো আমি দিয়ে দিছি বিকাশে। হ্যাঁ, তাহলে বলো দেখি সর্বনিম্ন মান কত? কেউ বলতেছো না কেন? এখানে দেখলাম, আমি তো লিখে দিছি সর্বনিম্ন মান প্ল্যাঙ্ক দৈর্ঘ্য। প্ল্যাঙ্কের দৈর্ঘ্য। হ্যাঁ, আর সর্বোচ্চ মান হলো বিশ্বের ব্যাসের সমান। বিশ্বের যে ব্যাস আছে তার সমান হতে পারে। বিশ্বের ব্যাসের সমান বলতে কি এখানে অসীম বোঝানো হচ্ছে? বিশ্বের যত ব্যাস তত, হ্যাঁ, বিশ্বের ব্যাস তো প্রতিনিয়ত বাড়ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। যাই হোক, সেটা তো আমাদের বিষয় না। আমরা এই পর্যন্ত যেটা আবিষ্কার করছি সেটা হলো ফেমটোমিটার, একটা প্রোটনের দৈর্ঘ্যের ভগ্নাংশের সমান। আমাদের এই যে কয়দিন আগে যে গত 2 বছর 2015 সালে যে লাইগো দিয়ে মহাকর্ষ বল ধরা হয়েছে না, মহাকর্ষ তরঙ্গ, সেখানে আমরা ফেমটোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে ধরতে পারছি। ওখানে ফেমটোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয়েছে। আর আমরা রেডিও ওয়েভে 100 কিলোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এগুলো আমাদের এটা হলো বিস্তৃতি। তাই এই বিস্তৃতি অঞ্চলগুলো তো নাম জানতে হবে, তাই না? তা তত্ত্বীয়ভাবে যেটা বলছি, এটা তত্ত্বীয় বিষয়, তত্ত্বীয়ভাবে এটা সম্ভব, কিন্তু আমরা এইগুলি ব্যবহার করতে পারি না। আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ফেমটোমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত। তাই এই ব্যবহারে আমরা যে আলোগুলো ব্যবহার করি, তাহলে এই আলোগুলোর তো একটা নাম দিতে হবে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নাম। তা বর্ণালী বিশ্লেষণ একটা বিষয় আছে, এটা আমরা দেখে বিস্তৃত বিষয়ে যাব। আবার একটা উৎস থেকে প্রাপ্ত তড়িৎচুম্বকীয় বিকিরণকে, হ্যাঁ, ওর উপাদান, এই উপাদান বিকিরণের তরঙ্গ সমূহে বিশ্লেষিতকরণ বা পৃথকীকরণকে বলবো হলো বর্ণালী বিশ্লেষণ। তাহলে সহজ সংজ্ঞা আমাদের এইটুকু বাদ দিলে আমরা ওইটা পেয়ে যাব সংজ্ঞাটা। হ্যাঁ, যে আমরা কি করতে পারি, একটা প্রিজমের মধ্যে দিয়ে এই কাজটা করতে পারি, উপাদানে পৃথকীকরণ। আমাদের এই যে এখানে আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পার করছি, এখানে উপাদানে পৃথক হয়ে গেছে সাদা আলোটা। এটা হলো বর্ণালী বিশ্লেষণ। এরকম আমরা তরঙ্গ হিসেবেও দেখতে পারি, আবার আবার কণা হিসেবেও দেখতে পারি, যে কিভাবে এই বর্ণালী বিশ্লেষণ হয়। তো এইভাবে আমরা
বর্ণালী বিশ্লেষণ আমরা রংধনু করে দেখি আমাদের বর্ণালী বিশ্লেষণ। আবার কিভাবে রংধনু সৃষ্টি হয় সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে আলো আসতেছে, সেই আলোটা ওই পানির কণাতে প্রতিফলিত হয়ে আবার চোখে আসতেছে এইভাবে। তো রংধনু শুধু আকাশে দেখা যায় না, খাড়া দুপুরে নিজের চারদিকে তুমি রংধনু বানাতে পারো মুখের কুলি পানি ছিটিয়ে। হ্যাঁ, অথবা প্লেনে করে মেঘের উপর দিয়ে যাওয়ার সময় তুমি প্লেনের নিচে মেঘে রংধনু দেখতে পাবে। যেমন আমি নিজে যখন যাচ্ছিলাম আমি নিজেই রংধনু দেখেছি, এটা আমার তোলা ছবি। হ্যাঁ, এই ছবিটাতে এই যে রংধনু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি জি স্যার স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্লেনে করে যাওয়ার সময় আমি এটা দেখতে পেয়ে অনেকগুলো ছবি তুলছিলাম, তার মধ্যে একটা ছবি দিছি। তা মাটিতে ছড়ানো তেলের মধ্যে আমরা রংধনু দেখতে পাই। রাস্তাঘাটে অনেক সময় তোমরা দেখতে পাবে। তো এই আর কি। তা বিকিরণের কণা এবং তরঙ্গ উভয় রূপে বিরাজ করে। বিকিরণে কিছু ধর্ম শুধু কণা বৈশিষ্ট্য দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি, কিছু ধর্ম তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা, কিছু ধর্ম কণা বা তরঙ্গ যে কোনো একটা বৈশিষ্ট্য দ্বারা, এবং কিছু ধর্ম আছে তরঙ্গ কণা উভয় বৈশিষ্ট্যের সমন্বয়ে ব্যাখ্যা করতে হয়। তা আমরা কিছু ধর্ম এখানে উল্লেখ করছি: প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, শোষণ, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া। এই কম্পটন ক্রিয়া ব্যাখ্যার জন্য কণা তরঙ্গ উভয় বৈশিষ্ট্য আমাদের লাগে। এটা তোমাদের ফিজিক্সে আছে, ফিজিক্সে পড়বে সেকেন্ড ইয়ারের মনে হয়। আর এছাড়া র্যালে বিচ্ছুরণ, থমসন বিচ্ছুরণ, কৃষ্ণবস্তু বিকিরণ, এগুলি বিষয় আছে। এগুলি বিষয়ে তোমরা উচ্চতর শ্রেণীতে পড়বে যারা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পড়বে। তো এই বিষয়গুলো তোমাদের বিষয় আছে আলোর সাথে সম্পর্কিত। তা তড়িৎচুম্বকীয় বর্ণালী হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গ সমূহের সজ্জা। এটা বারবার করে বলছি। বর্ণালী বিশ্লেষণ কোনো উৎস হতে নির্গত তরঙ্গের মিশ্রণের উপাদান তরঙ্গ সমূহকে উপাদানে পৃথকীকরণ করলে বলা হচ্ছে বর্ণালী বিশ্লেষণ। একটু আগে আমরা বর্ণালী বিশ্লেষণের ছবি দেখছি, দৃশ্যমান অঞ্চলে বর্ণালী বিশ্লেষণ। তা আমরা এখানে দেখতে পারি একটা প্রিজমের মধ্যে দিয়ে যে আলো পার হয়ে আসতেছে সে বর্ণালী বেনিয়া সহকলার বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লালের যে তরঙ্গগুলো আছে কতখানি করে তৈরি হয়েছে সেটা পরিমাণ দেখানো হয়েছে। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে কোনো উৎস দৃশ্যমান অঞ্চলের একাধিক তরঙ্গ আলো বিকিরণ করলে তার বর্ণালী বিশ্লেষণে একাধিক বর্ণালী পাওয়া যাবে। যদি কোনো উৎস এত সবগুলো আলো তৈরি করে তাহলে তার বর্ণালী বিশ্লেষণ হবে। আর যদি একটা আলো তৈরি করে, যেমন সোডিয়াম পরমাণু আছে, এই একটা আলো তৈরি করে, এর কিন্তু বর্ণালী বিশ্লেষণে ওই একটাই রেখা পাওয়া যাবে, একাধিক রেখা পাওয়া যাবে না। হ্যাঁ, আবার লেজার গুলো যে আছে আমাদের, লাল লেজার, নীল লেজার, সবুজ লেজার, হ্যাঁ, আমরা তিনটা লেজার রশ্মি ডিভাইস পাই বাজারে কিনতে, লাল, নীল আর সবুজ। এই তিনটারই একটাই তরঙ্গ দৈর্ঘ্য, এদের কিন্তু আলাদা কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। লেজার আমাদের এটা একটা বিজ্ঞানের একটা ভালো আবিষ্কার, একটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো তৈরি করতে পারে। হ্যাঁ, তাই এইভাবে আমরা বিভিন্ন তরঙ্গের আলোগুলোকে পাচ্ছি। তাই এই আমাদের দৃশ্যমান আলোর একটা মজার বিষয় হলো যে এই দৃশ্যমান আলো বিনিয়া সহকলা যেটা আছে এদেরকে আমরা একটা চক্রের মধ্যে ফেলতে পারি এবং এই চক্র বানিয়ে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি কালার বানাইতে পারি এবং বুঝতে পারি যে কোনটা কার কমপ্লিমেন্টারি কালার। বুঝো তো? কমপ্লিমেন্টারি কালারের বৈশিষ্ট্য হলো যে এরা পরস্পর মিশে সাদা রং তৈরি করে। কমপ্লিমেন্টারি কালার দুইটা পরস্পর মিশে গিভ হোয়াইট লাইট। হ্যাঁ, তাহলে মনে করো গ্রিনের সবুজের সাথে যদি লাল মিশাই তাহলে সাদা হয়ে যাবে। এটা তোমরা জানো? না স্যার। স্যার তাহলে এই সাইকেলটা মুখস্থ রাখবে, কার সাথে কোনটা মিশাইলে কি রং হবে আমরা এটা চট করে বলে দিতে পারবো। হলুদের সাথে যদি ভায়োলেট মিশাই সাদা হয়ে যাবে। হ্যাঁ, এই এই চক্রটা মনে রাখতে হবে, বেনিয়া সহকলা। তাহলে আমরা যে আমাদের যে দেখার জায়গা, আমাদের দৃশ্যমান অঞ্চলে আলো, এটা বেনিয়া সহকলা। আর হরিণ কিন্তু আমাদের চেয়ে বেশি দেখতে পায়, আল্ট্রাভায়োলেটও দেখতে পায়, ইনফ্রারেড অঞ্চলে আলো দেখতে পায়। হরিণের দেখার জায়গা
বিস্তৃতি বেশি। তাহলে আলোর এই বিষয়টা, বিস্তৃতি যে বিষয়টা, এইটা আমি একটু আগে বলছি যে আলোর তরঙ্গ বিস্তৃত হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক দৈর্ঘ্য থেকে শুরু করে বিশ্বের ব্যাসার্ধ পর্যন্ত। এর মধ্যে আমরা সামান্য কিছু অঞ্চলে আলো ব্যবহার করি, আর যেগুলি আমরা ব্যবহার করি তাদের কিছু নাম দিয়েছি আমরা। এই নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কি কি নাম? একটা হলো কসমিক রে, তারপরে গামা রে, তারপরে এক্স রে, অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে কয়টা নাম হলো? 1 2 3 4 5 6 7 8। এই 8টা নাম তোমাদের মুখস্থ করতে হবে। আর দৃশ্যমান অঞ্চলের রং কয়টা? 7টা। বেনিয়া সহকলা বা বেয়ানি সহকলা অথবা আর হ্যাঁ, স্যার ধনরশ্মি কি? ধনুরশ্মি ধনরশ্মি কোথায় রে? গামা রশ্মি, কসমিক রশ্মি, এক্স রশ্মি, ধনুরশ্মি কোথায় পেলা? স্যার এমনি পড়ছিলাম এক জায়গায়। ধনুরশ্মি হলো রংধনু সৃষ্টি করে যে রশ্মি, দৃশ্যমান আলো, সেটাই ধনুরশ্মি বলবো। হ্যাঁ, এখানে আমাদের দৃশ্যমান অঞ্চলে আলোর মধ্যে কোনো ধনুরশ্মি নাই। তো রংধনু যেটা সৃষ্টি করে সেটাই ধনুরশ্মি বলতে পারো তুমি। এবং ধনুরশ্মি হলো যে দৃশ্যমান আলো। তো রেডিও আমাদের আবার এগুলি কিছু কিছু সাব ডিভিশন আছে, মানে সাব রিজন আছে। এক্স রে সাব রিজন হলো তোমার হার্ড সফট এক্স রে, আল্ট্রাভায়োলেট সাব রিজন হলো এক্সট্রিম আল্ট্রাভায়োলেট, ফার আল্ট্রাভায়োলেট, ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট, মিডল আল্ট্রাভায়োলেট, নিয়ার আল্ট্রাভায়োলেট। নিয়ারের আবার সাব রিজন আছে সি আল্ট্রাভায়োলেট, বি আল্ট্রাভায়োলেট, এ আল্ট্রাভায়োলেট। দৃশ্যমান অঞ্চলের সাব রিজন আছে বেনিয়া সহকলা অথবা বেয়ানি সহকলা অথবা ভিভ জিওর ব্রিটিশরা বলে, আর আমেরিকানরা বলে রয়েজি বিভ। হ্যাঁ, এগুলি ওই অক্ষরগুলোর সামনের অক্ষর। বেনিয়া সহকলা হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আর বেয়ানি সহকলা হলো বেগুনি, আসমানি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। ভিভ জিওর হলো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। আর রয়জি ভিভ হলো রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। ইনফ্রারেডে এরকম দুইটা ভাগ আছে, নিয়ার, ফার। মাইক্রোওয়েভ আছে, রেডিও ওয়েভের আবার অনেক ভাগ আছে, হাই ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি। এবং এর সাথে আবার উল্টা পাল্টা ইএস ইউভি, মানে ই লাগায়া হলো ইএইচএফ, এস লাগায়া হলো এসএইচএফ, ইউ লাগায় ইউএইচএফ, ভি লাগায় ভিএইচএফ, তারপরে এইচএফ, তারপরে এমএফ, তারপরে এলএফ। এলএফ এ আবার উল্টা দিকে ভিএলএফ, ইউএলএফ, এসএলএফ, ইএলএফ। হ্যাঁ, এগুলি তোমরা টিভি সেন্টার যখন স্ক্যান করো তখন এইসব শব্দগুলো দেখতে পাও। হ্যাঁ, রেডিও ওয়েভের। তা আমরা এদিকে আবার ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজাইছি আলোগুলোকে। এই যে গামা রে, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, দুই দিকে বিস্তৃত। গামা রে এর আগে কসমিক রে আছে, এখানে কসমিক রে দেখাই নেই। এবং এদেরকে স্কেল অনুযায়ী সাজানো হয়েছে, মিটার স্কেলে, সেন্টিমিটার স্কেলে, ন্যানোমিটার স্কেলে, হার্টস স্কেলে, কিলো ক্যালোরি স্কেলে বা শক্তি স্কেলে। তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে সাজায় থাকি, বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন আলো দিয়ে বিভিন্ন কাজ হয়। তো এই কাজগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কি কোনটা আলো দিয়ে কি কাজ হয় জানতে হবে। তা আমাদের হাতে এখন আমরা ওই পরের শিখন ফল, যেটা হলো মৌল শনাক্তকরণ বর্ণালী দিয়ে। তা মৌল তো তোমরা জানো যে যে পদার্থকে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর মৌলিক পদার্থ পরমাণু দিয়ে তৈরি হয়। আমরা বিভিন্ন মৌলের রং দেখতে পাই, যেমন এই ক্লোরিন সবুজ কালারের হয়ে থাকে, হালকা সবুজ। ব্রোমিন লাল হয়ে থাকে, এবং গাঢ় যখন মানে তরল অবস্থায় এটা কালো, কিন্তু এর গ্যাসটা লাল। আয়োডিন তরল কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় এটা হলো ধূসর, কিন্তু গ্যাসটা হলো বেগুনি। এই গ্যাসীয় অবস্থায় যে রং তৈরি করে সেটাই হলো পদার্থের রং। কঠিন অবস্থায় যে রং তৈরি করবে বা তরল অবস্থায় যে রং তৈরি করবে ওটাকে আমরা রং বলবো না, আমরা রং বলবো তার গ্যাসীয় অবস্থায় অথবা লঘু দ্রবণ অবস্থায়। হ্যাঁ, আমরা রং বলে থাকি। তো গ্যাসীয় অবস্থায়
আর লঘু দ্রবণ অবস্থায়। যেমন সলিড আয়োডিন ধূসর, এটাকে আমরা আয়োডিনের রং বলবো না, আয়োডিনের রং বলবো হলো বেগুনি, যেহেতু গ্যাসীয় অবস্থায় এটা বেগুনি কালার। তরল ব্রোমিন হচ্ছে তোমার কালো, কিন্তু এটাকে আমরা রং বলবো না, আমরা রং বলবো হলো তার গ্যাসীয় অবস্থায় যেটা কালার, লাল কালার। হ্যাঁ, বা দ্রবণের মধ্যে যে কালার দেয় সেটা হলো তার রং। তাহলে রং বলতে আমরা দ্রবণে অথবা গ্যাসীয় অবস্থার রংটাকে বলি রং। তাহলে আমাদের, তোমরা বলতে পারো স্যার আমি তো লাল রঙের শার্ট পরি, শার্টের রং সুতাটা কিন্তু সাদা, ওর মধ্যে সামান্য একটু রং মেশানো আছে যেটা তোমার লাল রং তৈরি করছে, এটা কিন্তু তখন আমরা বলি যে দ্রবণ হয়েছে, এই দ্রবণের রংটা লাল। হ্যাঁ, এই জন্য আমরা লাল সুতা দিয়ে কখনো আমরা পুরাপুরি সাদা ইয়া ইয়া বানাই না, কারণ যে আমরা সাদা সুতার উপরে রং করে সেগুলিকে ব্যবহার করি। সবসময় আমাদের রং হলো আমাদের দ্রবণের কাজ। তাহলে আমরা গ্যাসিয়াস অবস্থায় যে রং পাবো সেটাকে আমরা রং বলবো। হ্যাঁ, তা আমাদের এই বিভিন্ন পদার্থ আছে, যেমন মনে করো যে এই সিলিকন, এই সালফারের রং হলুদ, এটা তোমরা আগ্নেয়গিরির কাছে পাবে সালফার। আর আরো বিভিন্ন রং আছে, যেমন সোনার রং আছে, সোনার একটা কালার আছে, স্বর্ণের কালার হলো সোনালী কালার, হ্যাঁ, গোল্ড। আর এছাড়া বিভিন্ন লবণের রং আছে। হ্যাঁ, যেমন দ্রবণ, যেগুলো লবণের দ্রবণ হয়, দ্রবণ হলে আমরা রঙের কথা বলি। তাহলে এই দ্রবণের মধ্যে আমাদের বিভিন্ন লবণের আমাদের দ্রবণ পাই, সেগুলি রঙিন হয়, বিশেষ করে অবস্থান্তর মৌলগুলোর লবণ। তা আমরা এইখানে টেকনিক্যাল বিষয়টা আলোচনা করছি যে নিম্নচাপ গ্যাসীয় অবস্থায় মৌলসমূহের পরমাণু থাকে এবং পরমাণুতে যে রং সৃষ্টি হবে, যেটা হবে সেটাই হলো তোমার বর্ণালী। তো সোডিয়াম বাল্ব তোমরা দেখছো অনেকেই এই রাস্তাঘাটে, আগে বগুড়ায় অনেক লাগানো ছিল, এখন ঢাকাতে কিছু কিছু জায়গায় লাগানো আছে, বিশেষ করে আগারগাঁও অঞ্চলে যেখানে অফিস পাড়া। হ্যাঁ, সোডিয়াম বাল্ব দেখবে আকাশে লাইট পোস্টে লাগানো আছে, হলুদ হলুদ রঙের আলো দেয়। এই সোডিয়াম বাল্বের আলো, এটা আমরা সোডিয়াম বাল্ব এখানে জ্বলতেছে দেখতে পাচ্ছি। এর তরঙ্গ দৈর্ঘ্য একটাই, 600 ন্যানোমিটারের কাছে। হ্যাঁ, 579.3 ন্যানোমিটার। হ্যাঁ, কিন্তু এটা যখন গাঢ় অবস্থায়, এটা হলো নিম্নচাপ গ্যাসীয় অবস্থা। আর যদি একটু উচ্চচাপ হয়, ঘন অবস্থা, তাহলে এটা সাদা হয়ে যায় আলোটা। হ্যাঁ, এটা একটা মজার বিষয়। তাহলে আমরা যে কোনো বর্ণালী সৃষ্টি করতে চাবো তখন আমাদের নিম্নচাপ গ্যাসীয় অবস্থা লাগবে, উচ্চচাপ গ্যাসীয় অবস্থায় বর্ণালী সৃষ্টি হয় না। তাহলে নিম্নচাপ গ্যাসীয় অবস্থায় বর্ণালী তৈরি করব, এটা হলো বর্ণালী। একটা একটা বর্ণালী বিভিন্ন লাল, হলুদ, সবুজ, কমলা, নীল আলো দেখা যাচ্ছে। এই বর্ণালীর গ্রাফ আমরা বানাইতে পারি, বর্ণালীর গ্রাফ বানানো হয়। এবং এখানে আমরা যে কয়েকটা গ্যাসের বা কয়েকটা মৌলের বর্ণালী কিভাবে বানানো হয়, যে তার বাল্ব বানানো হয়েছে, একটা শূন্য স্থানে সেই মৌলটা দেওয়া হয়, তারপর তাকে গ্যাসীয় করা হয়, তারপরে ভোল্টেজ প্রয়োগ করে তার মধ্যে বিদ্যুৎ তৈরি করা হয়, আলো আলো তৈরি করা হয়। দেখেন হাইড্রোজেন মৌল, এটা মার্কারি, এটা নিয়ন, এটা আর্গনের কালার। এবং এদের দিয়ে আমরা নিয়ন সাইন তৈরি করি। হ্যাঁ, তোমরা জানো যে নিয়ন সাইন আছে, নিয়ন সাইন আমরা বিভিন্ন রকম নিয়ন সাইন দিয়ে দোকানপত্র সাজাই। তো এই আবার শিখা তৈরি করেও আমরা রং তৈরি করি। হ্যাঁ, শিখাতেও আমরা রং দেখতে পাই, এটাও কিন্তু গ্যাসীয় অবস্থাতেই রং তৈরি হয়। হ্যাঁ, এই যে যেমন এখানে আমরা একটা লবণ ধরছি, এটা গ্যাসীয় হয়ে এসে রংটা তৈরি করছে। এই শিখাটা হলো গ্যাসের শিখা, এটা লবণ ধরাতে লবণ থেকে আবার শিখা তৈরি হয়েছে লাল লাল রঙের। তো এইভাবে আমরা বাসাতেও এই কাজগুলো করতে পারি, লবণ ছিটাই দিলে তোমরা দেখবে যে তোমার শিখাটা হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা কপার লবণ সবুজ কালার দেয় এই শিখাতে। তো এইভাবে বিভিন্ন লবণ আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন কালার তৈরি করছে শিখাতে। তো এই টেকনোলজি গুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করে থাকি। এই কাজগুলো আমরা এখন দেখি কি কাজ করে থাকি। বিভিন্ন লবণের রংগুলো তৈরি করার এই বৈশিষ্ট্যটা ব্যবহার করে আমরা কি করি, আতশবাজি করি, আতশবাজিতে বিভিন্ন রং তৈরি করি, আমাদের মনের
রঙিন ভাবকে ফুটায় তোলার ব্যবস্থা করি। হ্যাঁ, তো এই লবণগুলো ব্যবহার করে আমাদের এই কাজগুলো করতে হয়, এবং কিভাবে একটা আতশ বানাইতে হয় সেটা এখানে ছবি দেওয়া আছে। হ্যাঁ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কালারটা কোন লবণের জন্য তৈরি হয়েছে, এখানে লিখে দেওয়া আছে। এটা কপারের জন্য তৈরি হয়েছে, এটা ম্যাগনেসিয়ামের জন্য সাদা আলো, এই যে স্টোনসিয়ামের জন্য লাল আলো, আয়রনের জন্য গাঢ় সাদা, সোডিয়ামের জন্য হলুদ বর্ণের আলো তৈরি হয়েছে চারিদিকে, ক্যালসিয়ামের জন্য লাল বর্ণ আলো তৈরি হয়েছে, লিথিয়ামের জন্য একটু অন্য অন্য লাল তৈরি হয়েছে, বেরিয়ামের জন্য একটু সবুজাভ আলো তৈরি হয়েছে। এই বিভিন্ন লবণ ব্যবহার করে করে আমরা আমাদের রঙিন জগৎ তৈরি করি এবং আমাদের মনের রঙের ভাব প্রকাশ করে থাকি মহাকাশে, আকাশে। তো এইভাবে আমরা আহ আলো তৈরি করার ব্যবস্থা করি লবণ ব্যবহার করে বিভিন্ন মৌলের। তাই বর্ণালী তাহলে আমাদের এখানে তাহলে দেখতে পেলাম বর্ণালী আমরা বিভিন্ন ভাবে তৈরি করে থাকি। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় নিয়ে যে, এবং সেই টেকনোলজি গুলো আমরা তৈরি করি। হ্যাঁ, কিভাবে বর্ণালী তৈরি হয়। তাই আমরা এখন বর্ণালী আমাদের তো আর ওইভাবে বানায় বানায় দেখলে হবে না, আমাদেরকে এই প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে তোমার ইয়ে দিয়ে দেখতে হবে, প্র্যাকটিক্যাল কাজ করে দেখতে হবে, যেমন শিখা তৈরি করে। হ্যাঁ, তো ধীর হয়ে গেছে ইন্টারনেট কানেকশন। আমরা আহ, এই দৃশ্যমান অঞ্চলের বর্ণালী দুই রকম, শোষণ বর্ণালী, নির্গমন বর্ণালী। হ্যাঁ, শোষণ বর্ণালী হলো রঙিন রিবনে কালো রেখা, এটা একটু লিখে রাখো সবাই, কালো রেখা। শোষণ বর্ণালী হলো কালো রেখা, আর নির্গমন বর্ণালী হলো রঙিন রেখা, কালো রিবনে রঙিন রেখা। এটা সবাই একটু লিখে রাখবে, কারণ এটাই আমাদের কাজে লাগবে এখন। আর যেখানে শোষণ সেখানেই নির্গমন, একটা মৌল যেখানে শোষণ করে সেই জায়গাতেই নির্গমন করে, এটাও লিখে রাখো। যেখানে শোষণ সেখানেই নির্গমন। আর শোষণ বর্ণালী হলো রঙিন রিবনে কালো রেখা, আর নির্গমন বর্ণালী হলো কালো রিবনে রঙিন রেখা। এই পয়েন্টগুলো লিখে রাখো, কারণ এগুলি কোথাও বইয়েটই লেখা নেই। তাহলে পদার্থই বিকিরণ উৎপাদন করে, শোষণ করে। হ্যাঁ, তা আমরা ওই একটু বর্ণালীগুলোর দিকে তাকাই কয়েকটা, আমাদের হাতে সময় খুব কম। হ্যাঁ, এখানে দেখো, এখানে দুই রকম বর্ণালী আমরা দেখাচ্ছি, একটা শোষণ একটা নির্গমন। এখানে দেখো 6000 কেলভিন তাপমাত্রা একটা উৎস আছে, আলোর উৎস, আর মাঝখানে 5000 কেলভিন তাপমাত্রার একটা বস্তু আছে, গ্যাসীয় বস্তু। এখন এখানে যে বর্ণালীটা তৈরি হয়েছে, এই আলোর উৎস তাপমাত্রা যেহেতু বেশি, এই বেশি আলো বের করতেছে, এই জন্য আমাদের এখানে এই গ্যাসীয় পদার্থটা শোষণ করবে, এবং এই জন্য শোষণ বর্ণালী পাওয়া যাচ্ছে। আর এখানে আলোর উৎস নেই, এমটি স্পেস, তাহলে এই গ্যাসীয় পদার্থটা নিজেই আলোর উৎস হিসাবে কাজ করবে। এখানে তখন সেই নির্গমন বর্ণালী আমরা পাবো, এবং এখানে সে নির্গমন বর্ণালী দিচ্ছে, মানে কালো রিবনে রঙিন রেখা। হ্যাঁ, তার এটা হলো রঙিন জীবনে কালো রেখা। তাহলে যদি কোনো আলোর উৎস থাকে তাহলে আমরা শোষণ বর্ণালী পাবো, আর যদি পদার্থ নিজেই আলোর উৎস হয় তাহলে আমরা নির্গমন বর্ণালী পাবো। তাহলে আমরা শিখাতে তাহলে কি ধরনের বর্ণালী পাই, শোষণ বর্ণালী না নির্গমন বর্ণালী? আমরা যে একটু আগে দেখলাম শিখাগুলোতে আমরা কি কি রকম বর্ণালী পাবো, শোষণ বর্ণালী না নির্গমন বর্ণালী? নির্গমন। গুড। হ্যাঁ, ওই শিখা নিজেই আলো তৈরি করছে। তো এখানে একটু দেখো, এই ছবিটা বুঝো, এখানে এই আলো, এটা একটা বাল্ব, এই আলোর উৎস, এই কন্টিনিউয়াস বর্ণালী তৈরি করছে। আর এই হলো একটা পদার্থ, গ্যাসীয় পদার্থ, এখানে বলছে হাইড্রোজেন গ্যাস। তাহলে এখান থেকে যে আলোটা এদিকে যাচ্ছে, সে যে বর্ণালীটা তৈরি করছে, হাইড্রোজেন গ্যাস শোষণ করে নিয়ে এই বর্ণালী দিচ্ছে, যেখানে কালো রেখা পাওয়া গেছে, তার মানে এটা শোষণ বর্ণালী। আর এখানে হাইড্রোজেন গ্যাস নিজেই আবার আলো তৈরি করছে, এটা নির্গমন বর্ণালী। এবং এরা যে জায়গায় শোষণ হয়েছে সেই জায়গা থেকে কিন্তু নির্গমন বর্ণালী দিচ্ছে। হ্যাঁ, তার শোষণ যেখানে, নির্গমনও সেখানে, এটা একটু মাথায় রাখতে হবে ভালো করে, এটা অনেকেই বুঝতে পারে না। আমরা শোষণ বর্ণালী, নির্গমন বর্ণালী দেখতে পাচ্ছি বিভিন্ন মৌলের। তাহলে প্রত্যেকটা মৌলের নিজস্ব বর্ণালী আছে। হ্যাঁ, শোষণ হোক নির্গমন হোক, তার নিজস্ব বর্ণালী আছে। নিজস্ব বর্ণালী সবসময় তার জন্য বৈশিষ্ট্যপূর্ণ।
এবং আমরা এখানে হাজার হাজার আমি ছবি দিয়ে রাখছি সব এই বর্ণালীর। হ্যাঁ, এখানে একটা দেখো হাইড্রোজেন গ্যাস কিভাবে বর্ণালী তৈরি করছে, এখানে উত্তপ্ত করে দিচ্ছি, এখানে সে প্রিজমের মধ্যে দিয়ে যে বর্ণালী তৈরি করছে। হ্যাঁ, এখানে দুইটারই বর্ণালী দেখা যাচ্ছে এখন। তো এইভাবে আমরা বর্ণালী তৈরি করতে পারি, আমরা এই বাসাতেই করতে পারি। বাল্বের ভিতরে বিভিন্ন গ্যাস ঢুকাই দিয়ে বর্ণালী বানাইতে পারি, কিন্তু গ্যাস ঢুকাইতে হবে, গ্যাস বানাইতে হবে। তাহলে আমরা এই বিভিন্ন সব মৌলের নিজস্ব বর্ণালী আছে, এটা বলছি না? সব মৌলের নিজস্ব বর্ণালী আছে এবং সেই বর্ণালী আমরা বানাইতে পারি। এই যে এখানে পর্যায় সারণীর দিকে তাকায় দেখো, এখানে কোনো মৌলের বর্ণালীর সাথে কোনো মৌলের বর্ণালীর মিল নাই। হ্যাঁ, পর্যায় সারণীতে আমি এটা ঢুকাই দিছি। হ্যাঁ, এটা অনলাইন থেকে কালেক্টেড করা, যে কোনো একটা মৌলের বর্ণালীর সাথে একটা মৌলের বর্ণালী মিল পাবা না। তাহলে মৌলসমূহ শনাক্ত করতে পারি আমরা এইভাবে। তো এর জন্য আমরা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারি। হ্যাঁ, সেই প্রশ্নগুলো কেমন হবে একটু দেখা যাক। কিভাবে আমরা তো আর খাতা প্রশ্নের মধ্যে তো রঙিন ছবি দিতে পারবো না, আমরা এরকম সাদা কালো ছবি দেব। হ্যাঁ, সাদা কালো ছবি দিয়ে আমরা এরকম প্রশ্ন করব যে এই মিক্সারের মধ্যে এই মনে করো এটা লিথিয়াম, ক্যাডমিয়াম, সোডিয়াম, তাদের বর্ণালী তো আর হারায় যাবে না। এই বর্ণালীগুলো যদি আমরা মিক্সার করে দিই তিনটা মৌলের, এই তিনটা রেখার সমষ্টি এখানে পাওয়া যাবে। বুঝতে পারছো? লিথিয়ামের যে রেখাগুলো আছে এই যে চারটে রেখা, ক্যাডমিয়ামের যে রেখাগুলো আছে এখানে, আর স্ট্রনশিয়ামের যে রেখাগুলো এখানে তিনটা যদি মিশাই দেই, তাহলে তিনটা মিশায় এখানে, তাহলে এখানে কিসে কিসে মিশ্রণ আছে, তাহলে আমাদের রেখাগুলোর অবস্থান দেখতে হবে। এখানে এখানে দেখে আমরা বলতে পারবো যে স্ট্রনশিয়াম আর লিথিয়ামের মিশ্রণ আছে এই জায়গায়। এখানে ক্যাডমিয়াম নাই। এইভাবে একটা এলিমেন্ট এ ডি জেড আছে, আর মিশানোর মিশ্রণ দেওয়া আছে, স্পেকট্রাম দেওয়া আছে। এই মিশ্রণের মধ্যে কি কি আছে বলো দেখি, কি কি আছে? ডি আর জেড। ই, ডি আর জেড। ডি আর জে, এ নাই। এই যে প্রথম রেখাটা বাদ দিয়ে আমরা বুঝতে পারছি এ নাই। গুড। এরকম আর কি, ডি ই জি আছে। মিক্সারের মধ্যে কি কি আছে? ডি আর ই। ডি আর ই। এইভাবে প্রশ্ন হবে। এল এইচ আইস ই সোডিয়াম আছে, এখানে মিক্স আননোনে কি কি আছে? হাইড্রোজেন আর লিথিয়াম। 3 নাম্বার, হাইড্রোজেন 2 আর হাইড্রোজেন আর হিলিয়াম। না হিলিয়াম। হিলিয়াম আছে, এই যে হিলিয়ামের রেখা এখানে আছে, এখানেও আছে, এখানে আছে। আর লিথিয়াম আছে, হাইড্রোজেন নাই। হিলিয়াম আর লিথিয়াম আর সোডিয়াম আছে, এই যে সোডিয়াম আছে। সোডিয়াম না, সোডিয়াম নাই, সোডিয়ামের একটা রেখা নাই এর মধ্যে। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম। ঠিক, এখানে কোন কোন মৌল আছে? তো এইভাবে প্রশ্ন হবে, এরকম আরো নানান ভাবে প্রশ্ন হবে। তাহলে বোঝা গেল যে আমরা মৌল শনাক্ত করতে পারতেছি নাকি? এখানে কারো কোনো প্রশ্ন আছে? বলো, আমার কাজ শেষ, ক্লাস শেষ। বোঝা গেল কিছু? বর্ণালী বোঝা গেল? জি স্যার। জি স্যার। বর্ণালী দিয়ে মৌল শনাক্তকরণ বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, বর্ণালী বলতে আগে কোনো ধারণা ছিল তোমাদের যে বর্ণালী বলতে কি বোঝায়? একটু একটু ছিল। একটু একটু ছিল না? আজকে কি ক্লিয়ার হলো, না আরো একটু জানার আগ্রহ হলো?